নমস্কার, আপনি দেখছেন এবিপি আনন্দ আর আপনার সঙ্গে আমি সুমন। আমার সঙ্গে ঘণ্টাখানেকের এই সফরে স্বাগত। ধিক্কারযোগ্য, নিন্দনীয়, নক্কারজনক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে চড় মারা হয়েছে তা নিয়ে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন সুস্থ মানুষের স্বাভাবিক প্রতিক্রিয়া এটাই, কোনো সন্দেহ নেই, সংশয়ের কোনো জায়গা নেই। কিন্তু এর পাশাপাশি যারা মঞ্চের রেলিংয়ের কাঠের স্তম্ভ দিয়ে, যারা বাঁশ দিয়ে নৃশংসভাবে একজনকে গণপিটুনি দিলেন, তাদের সম্পর্কেও কেন নিন্দাবাক্য বর্ষিত হবে না? যারা থানা ভাঙচুর করলেন, প্ররোচনা দিলেন এবং পুলিশ কর্মী, পুলিশ অফিসারদের রক্তাক্ত করলেন, নির্দয়ভাবে মারলেন, তাদের সমর্থনে কেন দাঁড়াচ্ছে শাসক দলের সিনিয়র হেভিওয়েট নেতারা? এ নিয়েই আমাদের আজকের এই বিতর্ক, আমাদের আজকের বিষয়। চরের পাল্টা গণপিটুনি, পুতুল পুলিশের জন্যই কি রাজ্যে নৈরাজ্য? আলোচনার জন্য আমার একদিকে আছেন অরুণাভ ঘোষ, আইনজীবী এবং কংগ্রেস নেতা, আছেন তন্ময় ভট্টাচার্য, সিপিএম নেতা, আছেন দেবনারায়ণ সরকার, অধ্যাপক। অন্যদিকে আছেন বিজেপি নেতা রিতেশ তিওয়ারি, আছেন মানবাধিকার কর্মী সুজাত ভদ্র, আছেন অচিন্ত বিশ্বাস, প্রাক্তন উপাচার্য, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়। ওদের কাছে আসবো, কিন্তু তার আগে দেখব যে গণপিটুনিতে একেবারে স্বতঃস্ফূর্ত গণরোষে সেই চেনা পুরনো তত্ত্ব দিয়ে কিভাবে শিলমোহর দিলেন আজকের শাসক দলের অত্যন্ত সিনিয়র হেভিওয়েট নেতারা। যে ঘটনা ঘটেছে তারপরে তার প্রতিক্রিয়া যেটুকুনি হয়েছে সেটুকুনি কিছুই নয়। আমরা তো সব ভারত সেবাশ্রম আর রামকৃষ্ণ মিশনের লোকজন নিয়ে ওখানে যাইনি, এমনকি সেও মরে যায়নি। সাংসদকে চর এবং তারপর অভিযুক্তকে গণপিটুনি, এই দুই ঘটনার নিন্দাতেই সরব গোটা রাজ্য। আর এরই মধ্যে সাংবাদিক বৈঠক করে গণপিটুনির পাশে দাঁড়িয়ে বোমা ফাটালেন পঞ্চায়েত মন্ত্রী। শনিবার পূর্ব মেদিনীপুরে একটি সভায় ভাষণ দিতে ওঠেন মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। দু একটি বাক্য বলতে না বলতেই আচমকা এক যুবক এসে সপাটে চর বসিয়ে দেন তার গালে। এরপরই অভিযুক্ত যুবকের ওপর ঝাঁপিয়ে পড়েন তৃণমূল সমর্থকেরা। চলতে থাকে লাঠি ঘুষি, যে যা হাতে পায় তাই দিয়েই চলে মারধর। লাঠি, কাঠের টুকরো, কিছুই বাদ যায়নি। সাংসদকে চর মারা দেখে নিন্দায় সরব হওয়ার পাশাপাশি অভিযুক্তকে নৃশংস এই প্রহার দেখে বঙ্গবাসীর মন কেঁপে উঠলেও তাতে অন্যায় কিছু খুঁজে পাচ্ছেন না রাজ্যের এই বর্ষিয়ান মন্ত্রী। যে ঘটনা ঘটেছে তারপরে তার প্রতিক্রিয়া যেটুকুনি হয়েছে সেটুকুনি কিছুই নয়। মানে এটা একটা স্বাভাবিক, হয়তো সেটুকুনিও না ভালো হতো, কিন্তু আমরা তো সব ভারত সেবাশ্রম আর রামকৃষ্ণ মিশনের লোকজন নিয়ে ওখানে যাইনি। সব রকমের মানুষ ছাড়া তাদের মনের প্রতিক্রিয়া হয়। আপনাদের মনে আছে ইন্দিরা গান্ধী যখন মার্ডার হলেন, তারপরে কতজন মারা গিয়েছিল? এটা তো তা হয়নি, এমনকি সেও মরে যায়নি। যদিও আইন হাতে তুলে নেওয়াকে মন্ত্রী যেভাবে সমর্থন করছেন তার সঙ্গে একমত হতে পারছেন না বহু বিশিষ্টজনই। ক্ষোভে ফেটে পড়েছেন তারা। চড় মারাটা অন্যায়, কিন্তু তার থেকে অনেক গুরুতর অন্যায় যেভাবে তাকে লাঠি দিয়ে, বাঁশ দিয়ে মারা হয়েছে। এটা তো অ্যাটেম্প টু মার্ডারের পর্যায়ে পড়ে। বিদ্বজ্জনেদের একাংশের মতে তৃণমূল সাংসদের গালে পড়া চর আসলে তৃণমূলের আমদানি করা কালচারেরই প্রতিফলন। যে রাজ্যের মুখ্যমন্ত্রী আমার যতদূর মনে হয় বলেছিলেন যে প্রধানমন্ত্রী আমার কথা না শুনলে তাকে কি আমি মারবো, একজনের প্রতি ওপর দৈহিক আক্রমণ করা, তো এইখানের এটা তো এই রাজনৈতিক শালীনতার মধ্যে পড়ে যাচ্ছে। এখানে যেটা রাজনৈতিক কালচার তৃণমূল শুরু করেছে তার মধ্যে এটাই তো একটা অঙ্গ। একই সুর বিরোধীদের গলাতেও। প্রত্যেকটা ক্ষেত্রে তৃণমূল কংগ্রেস যেমন বিজেপির ভূত দেখতে থাকে, এক্ষেত্রেও বিজেপির ভূত দেখতে শুরু করেছে। সহজ ঘটনা সহজ চোখে দেখার চেষ্টা করুন। যুবক যদি গ্রেপ্তার হয় তাহলে যারা এই ঘটনায় সেই যুবককে নির্যাতন করেছে, সেই যুবককে মেরেছে, থানা ভাঙচুর করেছে, পুলিশকে মেরেছে, সাংবাদিকদের মেরেছে, তাদের সকলকে গ্রেপ্তার করা হচ্ছে। অভিযুক্ত যুবককে নৃশংস প্রহারের ছবি দেখার পর অনেকেই তাকে আইনি সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন। আমি আপনাদের মারফত এই কথা ঘোষণা করতে চাই, আপনার ছেলেটিকে জানিয়ে দেবেন তার হয়ে সমস্ত রকম আইনি সহযোগিতা আমি করার জন্য প্রস্তুত আছি। আমি তাকে যথেষ্ট আইনি সাহায্য দেবো এবং গুন্ডাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নিতে হয়, দেবাশিসের পরিবারকে বলবো যোগাযোগ করুন। ওই গুন্ডারা যারা মঞ্চে ছিলেন প্রত্যেকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করবো আমরা।
নাগরিক সমাজের বক্তব্য, চর মেরে অবশ্যই অন্যায় করেছেন ওই যুবক, কিন্তু তাকে শাস্তি দেওয়ার জন্য তো আইন আদালত রয়েছে। এভাবে গণপিটুনি দেওয়ার অধিকার কি কারো রয়েছে? প্রতিবাদ করার পরিবর্তে এই ধরনের নৃশংস ঘটনার পাশে দাঁড়িয়ে কি বার্তা দিলেন সুব্রত মুখোপাধ্যায়ের মতো বর্ষিয়ান নেতা? আগামী দিনে আরও এই ধরনের ঘটনা ঘটলে তার দায় কে নেবেন? প্রশ্ন তুলছেন অনেকেই। এবিপি আনন্দ। অরুণাবদা, মুক্ত কণ্ঠে আমরা দেবাশিসের যেটা চর মারার শাস্তি, সেই শাস্তি দাবি করছি, কোনো সংশয়ের অবকাশ নেই যে অন্যায় করেছেন। কিন্তু আপনি আমায় বলুন, গণপিটুনি হলো, এই দেবাশিস বলে ব্যক্তি মাথায় এই 3টে জায়গায় ভাইটাল ইনজুরি, এখনও ডাক্তাররা বলছেন, আমরা আলোচনা করছি রক্তক্ষরণ হচ্ছে, গোটা শরীরটা থেঁতলে দেওয়া হয়েছে, সেইটা হলো অনিচ্ছাকৃত খুনের মামলা ধারা 308, আর চরটা হলো খুনের চেষ্টা ধারা 307। মানে আমি বলছি যে কোথাও এটার মধ্যেও কি নির্লজ্জ রাজনীতি রইল না? না, আমি সুব্রতদার কথা শুনে খুব খারাপ লাগছে। সুব্রতদাকে মনে করিয়ে দিতে চাই, ও তো রাতে দেখে টেলিভিশন। 1991 সালে স্বপন চক্রবর্তীর একটা ইলেকশন হয়েছিল, বাই ইলেকশন বালিগঞ্জে। তো তখন আমাদের একটি ছিল, আমরা তখন যুব কংগ্রেস, একটা গুলি খেলো, স্বপন চক্রবর্তী স্পট ডেড হয়ে গেল। পুলিশ রক্ত ধুয়ে দেয়, যা রক্ত ধুয়ে দেয় সেটা পরের কথা। আমি সুব্রতদাকে আমাদের ছেলেরা তাড়া করেছিল, যুব কংগ্রেস, একে মেরেই ফেলবো, কারণ তার আগের দিন জ্যোতিবাবুর সঙ্গে বিরাট ব্যাপার করেছে, এবং প্রত্যেক দিন মোটামুটি তখনও জ্যোতিবাবু দালাল বলে পরিচিত ছিল। আমি একটা হার্ড রিয়ালিটি, ও বেঁচে গেল, একটি বাড়িতে ঢুকিয়ে দেওয়া হলো, আমরা সব ঢুকিয়ে দিয়ে তখন সৌগত রায় ওকে বাঁচিয়ে দিল। সৌগত রায় গিয়ে দাঁড়ালো, বলো আমায় মেরে তারপর ও বাড়িতে ঢুকতে পারো। সৌগত ভুলে যায়, ও দৌড়ে যখন পালালো, প্রাণের ভয় কি সেটা বুঝতে পারে না, ভুলে যাচ্ছে। মধু দণ্ডবতে এসেছিল কল্যাণী তখন মধু দণ্ডবতের মিনিস্টার, রেল মিনিস্ট্রি এসেছিল, আমরা বিক্ষোভ দেখাচ্ছি, হঠাৎ সুব্রত দেশ একটা ইট মেরে দিল মধু দণ্ডবতের ওখানে। হ্যাঁ, আরে আমি সামনে তো, হ্যাঁ, জনতা পার্টি 77 দাম করে একটা ইট মেরে দিল। তারপর কি মার ভাবতে পারবেন না, কি মার, 4-5টা ছেলে ইয়েতে পাঠানো, এবং পুলিশ তার বিরুদ্ধে যারা মেরেছিল কিছু ধরে মামলা হয়েছিল। তারপর কি হয়েছে আমি জানি না, কিন্তু সুব্রতদার এই ক্যারেক্টারটা আছে যে আপনি এইগুলো ভুলে গেলেন, সেদিনকার সব ইনসিডেন্ট। আপনি তো পালিয়ে গেছিলেন ইটটা মেরে, এদিন সৌগত রায় যদি এই বালিগঞ্জে না থাকতে আপনি মারা যেতেন, এই ইতিহাসগুলো ভুলে গেলেন। আচ্ছা, ও যে ক্রাইমটা করেছে, আচ্ছা বুদ্ধদেব ভট্টাচার্যের যখন ব্লাস্ট হলো, ওই জঙ্গলমহল থেকে আসছে, তারপর তাহলে সেটা জাস্টিফাই করে যে ওখানে যত আদিবাসী মহিলা পুরুষ তাদের নির্বিচারে পুলিশ মেরেছে, যার জন্য কি কমিটি হলো জঙ্গলমহলের, ওই ছাত্রদের গ্রেফতার, হেডমাস্টার মশাইকে গ্রেফতার, সবাইকে গ্রেফতার, সেটা কি জাস্টিফাইড হলো? হ্যাঁ, মহিলাদের পেটানো হলো। আমি অন্য কিছু না, খারাপ লাগছে, আদিবাসী তাহলে সেগুলো জাস্টিফাইড হলো। উনি আরেকটা বলেছেন, তোমরা দেখাওনি, বলছেন যে ইন্দিরা গান্ধী মার্ডার হওয়ার পরও তো অনেকে মারা গেছে, তাদের কি হয়েছে? আমরা তো কন্ডেম করবো না, মার্ডার হয়েছে, সজ্জন কুমার জেল খেটেছে, আলটিমেটলি 14 বছর বাদে প্রমাণ হয়নি, কারণ যারা গন্ডগোলে ছিল, পাবলিক ছিল, তাদের আইডেন্টিফাই করা যায়নি সারা দিল্লি জুড়ে। জগদীশ টাইটলারের রাজনৈতিক জীবন শেষ হয়ে গেল। আরো কি নাম বলো না, তুমি বলছিলে অরুণাবত। আমি এখানে শুধু যোগ করে দিই যে কয়েকশো আমাদের শিখ সহনাগরিককে খুন করা হলো, শিখরা মারা যাচ্ছেন। রাজীব গান্ধী যখন দাঁড়িয়ে বলেছিলেন when a big tree falls the earth shakes, তার গোটা দেশ তোলপাড় হয়ে গেল। তারপর রাজীব গান্ধীকে ক্ষমা চাইতে হয়েছিল। কিন্তু আমি একটা দোষ করেছি বলে ইটস নট দ্যাট যে আমি সাইট করবো পুরনো ইনসিডেন্ট, তাহলে গুজরাট গন্ডগোলটা মেনে নেবো আমরা সবাই। গুজরাটে আমি দোষী নির্দোষ বলছি না, মানে দুদলেরই মারা গেছে, আমি মেনে নেবো যে একজনকে মেরেছে, তাহলে আমি বলতে হবে গোজরার প্রতিক্রিয়া একদম সঠিক বলা যায় নাকি। আর তারপর দেখো, আমি একটু টাইম দাও, ধরো দুটো ধারা দিয়েছে, 140 এই ছেলেটার যাদের মেরেছে। আচ্ছা, তোমাদের প্রেস ক্লাব এই কিসের জন্য আছে ভাই? এই একটা কলকাতা আক্রান্ত হয়েছে, বেদরক মার, তার আমি ইন্টারভিউ শুনছি, বলছে আমি ভয়ে, বর্তমান পত্রিকার চিত্র সাংবাদিক মেরেছে, এবং তার চেয়ে বড় জিনিস, তারা বলছে যে আমার ক্যামেরাটা গুড়িয়ে দিল, এবং আমি ফোন করছে কলকাতা টিভিকে যে আমার এই অবস্থা, আমি বাঁচবো কি করে জানি না। তো প্রেস ক্লাব কি করতে আছে? প্রেস ক্লাবের আজকে মিছিল বার করা উচিত ছিল না, যে সহ সাংবাদিক এত মার খেলো, প্রেস ক্লাবটা কি বসে আড্ডা মারার? Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। আচ্ছা, এবার দেখো 143 দিয়েছে। 143টা কি? পানিশমেন্ট ফর আনলফুল অ্যাসেম্বলি। ওই যে সাংবাদিককে মেরেছে বা এই ছেলেটাকে মেরেছে, 143 দিয়েছে যারা আননোন পারসন। আচ্ছা, আনলফুল অ্যাসেম্বলিটা কারা করলো?
তাহলে অভিষেককে আনলফুল অ্যাসেম্বলিতে জড়ানো উচিত। ওই জমায়েতটা কারা রেখেছিল? আনলফুল অ্যাসেম্বলি যদি হয় যুব কংগ্রেসের ব্যানারটা তাহলে ধরা উচিত। এবার আনআইডেন্টিফাইড পারসন, ওই ফটো দেখেই তো বোঝা যাচ্ছে অর্ধেক জন আইডেন্টি। এই ছেলেটা যদি মারা যেত তাহলে 120B যে আমরা এই যে এতগুলো দেখি ষড়যন্ত্রে লিপ্ত, তাহলে অভিষেক ষড়যন্ত্রে লিপ্ত না কেন? একটা চর মারার জন্য যদি 307 হয়, তুমি বললে ইন্টারনাল ইনজুরি, তার জন্য এই 308, সেটাও একমাত্র এই 308টাই নন বেলেবল অফেন্স দিয়েছে, নন বেলেবল অফেন্স। আচ্ছা, আরেকটা 325 দিয়েছে, 308, 143, 325 হলো বেলেবল, খালি একটা নন বেলেবল দিয়েছে 308। আচ্ছা, এবার 34 দিয়েছে 100 গ্রুপ। আচ্ছা, এবার এই ছেলেটার এগেইনস্টে কি দিয়েছে? পানিশমেন্ট ফর একটা ক্রিমিনাল ইন্টিমিডেশন, 307 খুনের চেষ্টা, 306 ইন্টিমিডেশন। আচ্ছা, আঘাত, ক্রিমিনাল তোমায় মেরে দেবো ভাই, ইন্টিমিডেশন তো মেরেইছে, চল, তো ইন্টিমিডেশনটা লাগে না। পানিশমেন্ট ফর ক্রিমিনাল ট্রেসপাস, ঠিক আছে, ও মিছিলে ঢুকে পড়েছে, ঠিক আছে, সেটা হলো 3 মাসের জেল, 447 3 মাসের জেল। 306 দিয়েছে, 1 মিনিট, 323 দিয়েছে পানিশমেন্ট ফর ভলান্টারি হার্ট 1 ইয়ার, 1 বছর। আর অ্যাটেম্প টু মার্ডার। আচ্ছা, একটা চরে অ্যাটেম্প টু মার্ডার হয়ে গেল। আর অ্যাটেম্প টু মার্ডার কি? অ্যাটেম্প টু মার্ডারের মজা আছে 307-এ, যে আমি যদি মনে করি যে তোমায় আমি এমন কোনো কাজ করলাম যাতে তুমি মার্ডার হতে পারো, করলাম, তোমার হয়তো গায়ে লাগলো না, তোমার একটা করলাম এমনকি তোমার গায়ে লাগলো না, তাহলে 10 বছর জেল। আর যদি তোমার গায়ে মেরে দিই আমি, তাহলে সেটা হয়ে যাবে যে মার্ডার করার জন্য, তাহলে হয়ে যাবে লাইফ ইমপ্রিজনমেন্ট। আচ্ছা, এই ছেলেটা চরের জন্য লাইফ ইমপ্রিজনমেন্ট না? ওনার আমি এটা দিয়ে শুরু করলাম যে চরটা হলো খুনের চেষ্টা, গণপিটুনিটা অনিচ্ছাকৃত খুনের চেষ্টা। মানে আমি বলছি এখান থেকে তাহলে এরা ভুলে গেছে মমতা ব্যানার্জি যেদিন লালুওয়ালা মাথা ফাটালো, সেই ইতিহাসটা ভুলে গেল। যেদিন কেশপুর থেকে আমরা ফিরছি মিছিল করে, গাড়ি থেকে নামিয়ে তৃণমূলের ছেলেদের, তখন তৃণমূল হয়নি, যুব কংগ্রেস ধরে ধরে পেটাতে মেরেছে। আমাদের সল্টলেকের তুলসী বলে একটি মেয়ে এখন কাউন্সিলর, তাকে বলছে সুন্দরী মেয়ে নাবা, তা আজকে সেগুলো জাস্টিফাই করবো যেহেতু একটা ইট মেরেছে ওখানে কেশপুরে। আমি পাশাপাশি আপনাদের এবং দর্শকদের দেখাতে চাইবো, আজকে বিহারের মুখ্যমন্ত্রী জনতার আদালত বসিয়েছিলেন এবং সেখানে এক ব্যক্তি তার উদ্দেশ্যে চটি ছোঁড়েন এবং সেখানে কিন্তু কোনো গণপিটুনির ঘটনা ঘটেনি। পুলিশ তার নিজস্ব কর্তব্য পালন করে তৎক্ষণাৎ তাকে গ্রেফতার করেছে। অর্থাৎ আবার সেই তত্ত্ব, বিহার পারে, বাংলা পারে না, বাংলায় হয়ে যায় গণপিটুনি, স্বতঃস্ফূর্ত গণরোষের তত্ত্ব আমদানি করা হয়। দেখুন, পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে। শুনতে অনেকের খারাপ লাগলেও তুলনাটা ফের একবার টানতেই হচ্ছে। মহারাষ্ট্র, ওড়িশার পর এবার অনেকে বলছেন বিহার যা পারে পশ্চিমবঙ্গ তাও পারে না। দৃশ্য 1, রবিবার চণ্ডীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারে এক যুবক। পুলিশের সামনেই অভিযুক্ত যুবককে বেধড়ক পেটান তৃণমূলের নেতাকর্মীরা। দৃশ্য 2, সোমবার জনতা দরবার চলাকালীন বিহারের মুখ্যমন্ত্রী জিতন রাম মাঝিকে লক্ষ্য করে জুতো ছোঁড়ে এক যুবক। কিন্তু খোদ মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে এমন অপরাধ করার পরও কেউ তাকে মারধর করেনি। শুধু আইন মোতাবেক পুলিশ তাকে গ্রেফতার করেছে, কিন্তু বিহারে পুলিশ তৎক্ষণাৎ অভিযুক্তকে ধরে পরিস্থিতি সামাল দিতে সক্ষম হলেও চণ্ডীপুরে পুলিশের সামনেই কিভাবে অভিযুক্তকে বিনা বাধায় গণপিটুনি চলে। কিভাবে পুলিশের সামনেই মঞ্চে উঠে সাংসদকে সপাটে চড় মারেন এক যুবক, কিভাবে পুলিশের সামনেই অভিযুক্তকে গণপিটুনির হাত থেকে বাঁচাতে গিয়ে আহত হন খোদ তৃণমূলেরই চণ্ডীপুরের বিধায়ক, কিভাবে পুলিশের সামনেই তৃণমূল সমর্থকদের রোষের শিকার হন সংবাদ মাধ্যমের কর্মীরা। সবশেষে অনিয়ন্ত্রিত এই ক্ষোভের নিশানা হন খোদ পুলিশ কর্মীরাই। তৃণমূল সমর্থকদের মারে জখম হন তমলুকের এসডিপিও নন্দকুমারের সিআই সহ কমপক্ষে 12 জন। থানায় চলে ব্যাপক ভাঙচুর। থানার ভেতরে ঢুকে দরজা আটকে বাঁচার চেষ্টা করেন অনেক পুলিশকর্মী। মহিলা পুলিশকর্মীরা তো নিরাপত্তাহীনতায় থানা ছেড়ে স্থানীয়দের বাড়িতে ছোটেন। এত কিছুর পরও অবশ্য পুলিশের ভূমিকায় দোষের কিছু দেখছেন না পুরমন্ত্রী। যেরকম হুট করে হয় সেটা পুলিশ আটকাতে পারে না, হুট করে যেটা হয় পুলিশ আটকাতে পারে না, কারণ পুলিশও এইরকমভাবে হঠাৎ করে প্রস্তুত হওয়া সম্ভব না। উল্টে পুলিশকে আড়াল করতে গিয়ে আশ্চর্যজনকভাবে গোটা ঘটনায় সংবাদ মাধ্যমকে টেনে এনেছেন পুরমন্ত্রী। এক মিডিয়া হাউস যারা এখন প্রবক্তা হয়েছে সেই বিজেপির এবং বিজেপিরই কোনো এক অংশ এই ঘটনা ঘটিয়ে যদি উনি এটা বলে থাকেন। যিনি চড় মেরেছেন তিনি বিরোধী দলের হতে পারেন, আবার তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেও এই ঘটনা ঘটে থাকতে পারে। কিন্তু এতে সংবাদ মাধ্যম এলো কোথা থেকে? প্রশ্ন রাজনৈতিক পর্যবেক্ষকদের।
পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে নানা মহলে। চরমারায় অভিযুক্ত দেবাশিস আচার্যকে গ্রেফতার করেছে পুলিশ, সবাই বলছেন সঠিক পদক্ষেপ। কিন্তু তাই বলে চর মারার জন্য খুনের চেষ্টায় মামলা রুজু? পুলিশ অভিযুক্ত দেবাশিসের বিরুদ্ধে ৩০৭ ধারায় খুনের চেষ্টা সহ 4টি ধারায় মামলা রুজু করেছে। কিন্তু দেবাশিসকে যারা গণপিটুনি দিলেন তারা পুলিশের সামনেই সব করলেও পুলিশ তাদের দেখতেই পায়নি। ফলে দেবাশিসকে গণপিটুনির ঘটনায় অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, তাও আবার ৩০৮ ধারায় অনিচ্ছাকৃত খুনের চেষ্টার মামলা। থানায় যারা ভাঙচুর চালিয়েছে তাদেরও দেখতে পায়নি পুলিশ, তাই এক্ষেত্রেও অজ্ঞাত পরিচয়দের বিরুদ্ধেই মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত দেবাশিস আচার্যকে পুলিশ গ্রেফতার করলেও যারা তাকে দীর্ঘক্ষণ ধরে গণপিটুনি দিল, পুলিশ পেটালো, থানায় ভাঙচুর চালালো, তাদের কাউকেই গ্রেফতার করেনি পুলিশ। অভিযুক্ত যুবক মুখ্যমন্ত্রীর ভাইপোকে চড় মেরেছেন বলে খুনের চেষ্টার ধারা, আর তাকে যারা গণপিটুনি দিল তারা তৃণমূলের বলে তাদের চোখে দেখতেই পেল না পুলিশ। আইন কি দুজনের জন্য দুরকম? প্রশ্ন নাগরিক সমাজের। বিটন চক্রবর্তী, এবিপি আনন্দ। রিতেশ, ফিরহাদ হাকিমের পরিষ্কার অভিযোগ আমাদের বিরোধীরা পাঠিয়েছে, অর্থাৎ বিজেপির দিকে অভিযোগের আঙুল, এবং এই অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের এই প্রতিলিপি, এটা হচ্ছে দেবাশিস আচার্য, তিনি প্রতিনিধি হিসেবে সিউড়ির একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। অর্থাৎ একেবারে পরিষ্কার এবিভিপির সঙ্গে যুক্ত ছিলেন, পূর্ব মেদিনীপুরে আরএসএস করতেন। তোমরা বিজেপি পাঠিয়েছিল চক্রান্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মেলাইন করার? না, আজকে আমাদের যদি আমরা রাজ্য সভাপতির প্রেস কনফারেন্সটাতে আমরা পরিষ্কারভাবে বলেছি, এই ঘটনার নিন্দনীয় শুধু নয়, এই ঘটনাতে দেবাশিসের বিরুদ্ধে যা যা আইনের ব্যবস্থা আছে সেটা নেওয়া উচিত। কোনোভাবেই রাজনীতিতে এটাকে একসেপ্ট করা উচিত না, এটা সবসময় নিন্দনীয়। ঠিকই, কিন্তু এটা বিজেপি না বললে এটাই তো করা উচিত, এটাই তো নিয়ম, আইনের শাসনে তাই হয়। একদম। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by High-Tech Smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। এই ঘটনাটা যদি আমরা আজকে এখানে আমরা যারা 6 জন আছি হয়তো সবাই একমত হব, এই ধরনের ঘটনা আজকে প্রথম ঘটেছে এমনটা নয়। আমাদের রাজ্যের ক্ষেত্রে হয়তো এটা প্রথম হলেও হতে পারে। কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন শরদ পাওয়ার, আমরা দেখাবো, কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন অজয় মাকন, বিদেশেও হয়েছে অরবিন্দ কেজরিওয়াল, এই ধরনের চিদম্বরম, এত নেতাদের উপরে স্বামী রামদেব, একের পর এক ঘটনা আমরা দেখেছি। আজকে বিহারের মুখ্যমন্ত্রী, আজকে নতুন সংযোজন জিতার নাম কেজরিওয়াল তো চড় খেলো। উল্টো ইনস্ট্যান্স আছে, কেজরিওয়াল যারা মারলো তাদেরকে বাঁচালো, তাদের বাড়ি থেকে তার উপরে আক্রমণ হলো, তার জন্য তার ক্ষমা চাইলো। উল্টো দিকে যেটা আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলা হলো যে আমরা ভারত সেবাশ্রম সংঘ নয়, তার মানে তারা বোঝাতে চাইলো যেটুকু হয়েছে এটা কম, যতক্ষণ না ছেলেটি মরে যেত ততক্ষণ মারা উচিত ছিল। এটা বক্তা হচ্ছে সুব্রত মুখোপাধ্যায়, আসল কথা এটা উনি বলতেই পারেন। ওর এই সমস্ত বক্তব্যের জন্যই এই রাজ্যে 34 বছর সিপিএম বেঁচে ছিল, কারণ 1972 থেকে 77-এর ইতিহাসে অ্যাকাউন্টটা ক্রেডিট হয় সিদ্ধার্থ শঙ্কর রায়ের নামে, বাস্তবে তার মানে মিনিস্টার তিনি ছিলেন। তোমরা পাঠাওনি? একদম না, কোনো প্রশ্ন উঠছে না। আমরা এখনো বলছি তার বিরুদ্ধে যে যে ব্যবস্থা নেওয়া উচিত সেটা নেওয়া উচিত প্রশাসনের, কিন্তু একইভাবে যে কথাটা অরুণাবদা বললেন, বা যে ধারা একটা ছেলে চড় মেরেছে তাই বলে সে অ্যাটেম্পট টু মার্ডার, আর তাকে আদমরা করলো যারা, রাজ্যের 2 জন মন্ত্রী উপস্থিত, 2 জন বিধায়ক উপস্থিত, একাধিক তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতি অঞ্চল প্রধানেরা সবার নাম জানে। আমরা কালকেই আমাদের পক্ষ থেকেও আমরা মানবাধিকার কমিশনে আমরা একটা এটা পাঠানোর চেষ্টা করছি যে কেন তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হবে না, কেন করা হবে না, কার কাছে যাচ্ছ? রাজ্য বিজেপি ভরসা রেখেছে। ঠিক আছে, না আমাদের বক্তব্য এটা রাজনীতির বিষয় না। আমাদের প্রশ্ন হচ্ছে এই সরকার কোন রকম ইনস্টিটিউশনকে গুরুত্ব দেয় না, আর এটা হবেই না বা কেন? যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী বলেন বাস দেওয়ার সংস্কৃতি, তো তার ভাইরা সেই কাজই করেছে, বাস তুলে নিয়েছে এবং যত পেরেছে তত বাসের ব্যবহার করেছে। বাসের ব্যবহারে যা হওয়া উচিত সেটাই হয়েছে ছেলেটির সাথে। আমরা দ্রুত একবার দেখে নেব দেবাশিস আচার্য কে। এই দেবাশিস আচার্য এখনো পর্যন্ত যা খোঁজ খবর পাওয়া যাচ্ছে পুলিশ এবং অন্যান্য সূত্রে, দেবাশিস আচার্যর জীবনপঞ্জি এবং পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে মঞ্চে উঠে মুখ্যমন্ত্রীর ভাইপোকে চড়,
পাল্টা তৃণমূল সমর্থকদের গণপিটুনিতে আধমরা হয়ে হাসপাতালে ভর্তি। রাজ্য রাজনীতিতে আলোড়ন ফেলে দেওয়া এই যুবকের নাম দেবাশিস আচার্য। তমলুকের বাসিন্দা, ছোটবেলা থেকেই মেধাবী বলে পরিচিত দেবাশিস। মাধ্যমিক পাশ করেন তমলুকের চাটরা হাই স্কুল থেকে, তারপর হ্যামিল্টন হাই স্কুল থেকে বৃত্তিমূলক কোর্স করেন তিনি। এরপর বিটেক পড়তে চলে যান দেগঙ্গার বেড়াচাপা পলিটেকনিক কলেজে। তারপর দুর্গাপুরের একটি ইঞ্জিনিয়ারিং কলেজেও ভর্তি হয়েছিলেন বলে খবর। স্থানীয় সূত্রে খবর, মাস তিনেক আগে শেষবার বাড়ি ফিরেছিলেন দেবাশিস। বলেছিলেন হরিদ্বার যাচ্ছেন তিনি। তারপর থেকে তার আর কোনো খোঁজ নেই। শনিবার টিভি দেখে ছেলের কীর্তির কথা জানতে পারেন দেবাশিসের মা বাবা। তারপর থেকেই বাড়িতে তালা। অনেকেরই অনুমান চাকরি না পেয়ে হতাশা থেকেই এই কাজ করেছেন দেবাশিস। ঘটনায় দেবাশিসের দোষ মেনে নিয়েও তাদের দাবি, যারা দেবাশিসকে এভাবে মারধর করলেন শাস্তি হোক তাদেরও। স্টুডেন্ট হিসাবে আমি যতটুকু শুনেছি যে খুব ব্রাইট স্টুডেন্ট ছিলেন। একটা বিটেক পড়া ছাত্র, চাকরি পাচ্ছে না, বেকারত্ব, সমস্ত বিষয়কে কেন্দ্র করে তার মানসিক ও যে গণিত অপরাধ করেছে ওর জন্য শাস্তি হবে, কিন্তু ওকে যারা উন্মাদের মতো মেরেছে তাদেরও উপযুক্ত শাস্তি ব্যবস্থা হবে। দেবাশিস নিজে সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও প্রতিবেশীদের অনেকেরই দাবি তৃণমূলকে সমর্থন করত আচার্য পরিবার। এই জন্য হচ্ছে যে টিএমসি করে মিটিং মিছিল, হ্যাঁ সেই তারাই তালা লাগিয়ে দিয়েছে, তাদেরই কাছে চাবি আছে, ওরাই এসে লাগাইছে আর ওরাই নিয়ে চলে গেছে। দেবাশিসের এক শিক্ষকের দাবি, ছোটবেলা থেকেই ধর্মে কর্মের বিশেষ ঝোঁক ছিল তার। তবে শেষ পর্যন্ত যেটুকু শুনেছি, হ্যাঁ, একটু ধর্ম নিয়ে একটু আলোচনা করছিল। কাঁথির আঠিরাগড়িতে যে বাড়িতে দেবাশিস ভাড়া থাকতেন তার মালিক তমাল পল্লব বিশ্বাসকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সূত্রের খবর, আরএসএস এর সক্রিয় কর্মী তিনি। গত বছর নভেম্বরে তাঁর বাড়িতে ভাড়া যান দেবাশিস। বলেন একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করেন তিনি। এরপর ওই ভাড়া বাড়িতেই একটি ঘোড়া পোষেন দেবাশিস। ঘোড়ার দেখভালের জন্য রাখেন সুখেন দাস নামে এক যুবককে। সেই সুখেনকেও জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এদিকে তৃণমূল সমর্থকদের মারে গুরুতর জখম হয়ে তমলুক জেলা হাসপাতালে ভর্তি দেবাশিস আচার্য। চিকিৎসকেরা জানাচ্ছেন তার চোখে, মাথায় গুরুতর আঘাত রয়েছে। চলছে পরীক্ষা নিরীক্ষা। বিজন চক্রবর্তী, এবিপি আনন্দ। এবং পঞ্চায়েত সমিতির সদস্য থেকে শুরু করে তন্ময় ভট্টাচার্যের কাছে যাব। তার আগে দ্রুত আপনাদের দেখাবো কাকলি ঘোষ দস্তিদার তৃণমূল কংগ্রেসের মাননীয় সাংসদ। তিনি বলেছেন এবিভিপি করার আগে এসএফআই করত দেবাশিস। দেখুন কি বলেছেন তিনি। দেবাশিস আচার্য যে মারধর করেছে, অত্যাচার করেছে, বেড়াচাপা পলিটেকনিক কলেজে পড়ত এবং তৎকালীন সময়ে এসএফআই করত, এবং সে আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মী ছাত্রবৃন্দকে অত্যাচার করেছে, তার বিরুদ্ধে পুলিশের কেসও আছে নথিভুক্ত। ইদানিং সে বলেছে যে আমি বিজেপিতে পোস্ট পেয়েছি, মেদিনীপুরে ফিরে যাচ্ছি, আমি শুধু বিজেপি করব, এবং ও পদাধিকারী হিসেবেই ওই দলের আমাদের সাংসদ তথা রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারধর করেছে। তন্ময়বাবু, রাজনৈতিক চক্রান্ত, এসএফআই করত এর আগে। এখানে হো হো করে হাসার সুযোগ আছে? আমি তো হাসছি। অরুণাবুদা হাসছেন ঠিকই, যদি সত্যি সত্যি হো হো করে হাসার সুযোগ দেওয়া হয় তাহলেই কাকলি দেবীর মন্তব্যে আমি একটু হো হো করে হাসতে পারি। এবারে আমার কিছু বলার নেই। নিন্দনীয় ঘটনা, নিন্দনীয় প্রতিক্রিয়া, কোনো সন্দেহ নেই আমাদের এই পর্বের আলোচনার মূল বিষয়। স্বতঃস্ফূর্ত গণরোষের তত্ত্ব কি আদতে অপছন্দের মানুষ খুনের অজুহাত? এই জামানায় একাধিকবার স্বতঃস্ফূর্ত গণরোষের তত্ত্ব উঠে এসেছে, ভুল বললাম, তুলে আনা হয়েছে যে কোনো ধরনের আক্রমণ, এমনকি খুনের চেষ্টাকেও চাপা দেওয়ার জন্য, আশঙ্কার এবং একই সঙ্গে উদ্বেগের। যে ঘটনা ঘটেছে তারপরে তার প্রতিক্রিয়া যেটুকুনি হয়েছে সেটুকুনি কিছুই নয়। সব রকমের মানুষ চায় তাদের মনের প্রতিক্রিয়া হয়। চরের শাস্তি গণপিটুনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চর মারায় অভিযুক্ত যুবককে হাতে নাতে শাস্তি তৃণমূলের নেতা কর্মীদের। আদালতের বিচারের জন্য অপেক্ষা না করে সঙ্গে সঙ্গে হাতে আইন তুলে নেওয়া। আর সবচেয়ে বড় কথা হলো, এই পদ্ধতিকেই জোরালোভাবে সমর্থন করলে রাজ্যের বর্ষীয়ান মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। তার কথায় এটাই নাকি মানুষের মনের প্রতিক্রিয়া। দলীয় নেতাকর্মীদের শাস্তি দেওয়ার পদ্ধতির পাশে দাঁড়াতে গিয়ে প্রয়োজন মতো যুক্তিও সাজানোর চেষ্টা করেছেন এই পোড় খাওয়া রাজনীতিবিদ। একসময় ইন্দিরা গান্ধীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত সুব্রত মুখোপাধ্যায় অভিষেকের চর কাণ্ড প্রসঙ্গে ইন্দিরা হত্যার কথা টেনে এনেছেন। আপনাদের মনে আছে ইন্দিরা গান্ধী যখন মার্ডার হলেন তারপরে কতজন মারা গিয়েছিল? এটা তো তা হয়নি, এমনকি সেও মরে যায়নি। শিখ দেহরক্ষীদের হাতে ইন্দিরা গান্ধী খুন হওয়ার পর দিল্লি সহ দেশের বিভিন্ন অংশে শিখদের ওপর হামলা হয়েছিল। সেই হিংসায় মৃতের সংখ্যা নিয়ে বিভ্রান্তি থাকলেও কেউ কেউ দাবি করে থাকেন খাস দিল্লিতেই প্রায় 3000 শিখের মৃত্যু হয়েছিল।
সেই সময় সদ্য প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়া রাজীব গান্ধীর একটি বক্তব্য ঘিরে জোর বিতর্ক তৈরি হয়েছিল। ইন্দিরা হত্যার 19 দিন পর রাজীব বলেছিলেন, "When a mighty tree falls, it is only natural that the earth around it does shake a little." অর্থাৎ বড় গাছ উপড়ে পড়লে মাটি একটু কাঁপবে, এটাই স্বাভাবিক। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চড় মারার পর গণপিটুনিকে সমর্থন করতে গিয়ে কার্যত সেই সুরই শোনা গেল সুব্রত মুখোপাধ্যায়ের গলায়। কার্যত ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশের তত্ত্বই খাড়া করার চেষ্টা করলেন পঞ্চায়েত মন্ত্রী। যদিও অপ্রীতিকর কিছু ঘটলে অভিযুক্তদের পাশে দাঁড়াতে এ ধরনের তত্ত্ব খাড়া করার চেষ্টা এ রাজ্যে নতুন নয় বলেই মত রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের। এক্ষেত্রে উদাহরণ হিসেবে তারা টানছেন রায়গঞ্জে তৃণমূলের হাতে অধ্যক্ষ হেনস্থার পর অধ্যক্ষকেই কাঠগড়ায় দাঁড় করিয়ে পুরমন্ত্রীর বিতর্কিত মন্তব্য। বহু কলেজে এরকম প্রিন্সিপাল হেঁটে যাচ্ছে, কারোর ক্ষমতা নাই যে সামনে দাঁড়ানো বা তাকে পাস করা, সাইডে দাঁড়িয়ে সার্জন। সুতরাং সেই জায়গাটা নিজের থেকে কেউ জোর করে আসে না, একটা প্রিন্সিপাল করে দিলেই আসে না। তার ব্যবহারের মধ্যে দিয়ে, তার নিরপেক্ষতার মধ্যে দিয়ে, তার নিজের মধ্যে দিয়ে এটাকে তাকে অর্জন করতে হবে। রাজ্যের আরেক মন্ত্রীর গলাতেও শোনা গিয়েছিল জনরোষের অজুহাতে প্রচ্ছন্ন হুঁশিয়ারির সুর। মানুষ যদি বাড়ি থেকে গণ অভ্যুত্থানের জন্য বড় বড় লাঠি ছোটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে, তাহলে আমরা কি করবো বলুন তো? আমাদের তো কিছু করার থাকে না। পছন্দসই কথা না হলে কিংবা কেউ বিরুদ্ধাচরণ করলেই তাকে হেনস্থার প্রচ্ছন্ন হুঁশিয়ারি কিংবা হেনস্থার পর জনরোষের তত্ত্ব খাড়া করে তাকে যুক্তিসঙ্গত আখ্যা দেওয়ার চেষ্টা, এটা কি প্রতিপক্ষকে ভীত সন্ত্রস্ত করে রাখারই কৌশল নয়? প্রশ্ন রাজনৈতিক মহলের। কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। কালিয়ানিজ নেচার পিওর প্রেজেন্টস ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, শুধুমাত্র এবিপি আনন্দে। তন্ময়বাবু, আপনাকে মনে করিয়ে দেব, দুলাল বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সরকারের আমলে দমদমে জোড়া খুনের মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে। তার আইনজীবীও বোঝানোর চেষ্টা করছেন যে এটা চুরির একটা সন্দেহে স্বতঃস্ফূর্ত জনরোষ। বিচারক কিন্তু মানেননি। কি বলবেন? এই স্বতঃস্ফূর্ত জনরোষ বলে দিনের পর দিন, দশকের পর দশক খুন চলেছে এই রাজ্যে, এবং এখন সেই জনরোষের তত্ত্বকে সামনে নিয়ে আসা হলো। সুব্রতবাবু অনেকের মনের প্রতিক্রিয়ার কথা বলেছেন, ভুল কিছু বলেননি। ধরুন যিনি চটটা মেরেছেন, যদি একজনও তার সমর্থক থাকেন, না থাকলে আমি খুব খুশি হব, সে দাবি করতে পারে যে এই চটটা মারাটা একটা স্বতঃস্ফূর্ত জনরোষের প্রতিক্রিয়া। পশ্চিমবাংলার রাজনীতি এই দুর্ভাগ্যের সামনে পড়ুক, আমরা চাই না কেউ। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এইটা যে একটি ছেলে এইরকম একটা ঘটনা ঘটালো, আমরা দেখলাম ওখানে পুলিশ আছে, তৃণমূলের যুব সম্মেলন হচ্ছে, সিপিআইএম এর না, বিজেপির না, আরএসপির না, ফরওয়ার্ড ব্লকের না, তৃণমূলের যুব সম্মেলন হচ্ছে। তো সাধারণভাবে একটা দলের যুব সম্মেলনে অন্য দলের সমর্থক, সক্রিয় কর্মীর ঢুকে পড়ার সম্ভাবনাটাই থাকে না। এখানে ওই ছেলেটি ভেতরে ছিল। ছেলেটি যদি পরিচিত না হয় নেতৃত্বের কারোর, কেউ যদি ছেলেটির মুখ না চেনে, এ কি সম্ভব যে ছেলেটি মঞ্চ পর্যন্ত উঠতে পারবে? মঞ্চে যে 50 জন বসে আছি, কেউ চিনি না, একজন মঞ্চে উঠে আসছে, সম্ভব? সাধারণভাবে সম্ভব না। এখন তৃণমূলের বাজারে সম্ভব। ছেলেটি উঠে পড়লো, আমি সেখানে আসছি, আমি ছেলেটি মঞ্চে উঠে পড়লো। তাহলে ছেলেটি মঞ্চে উঠছে, পুলিশ দেখছে, পুলিশ কিছু বলছে না, কেন মঞ্চে উঠছে? তারপরে ছেলেটি চড় মারলো, পুলিশ দেখলো, তখন পুলিশ প্রথম ছেলেটিকে গ্রেপ্তার করবে, তখনও পুলিশ নেই। পরবর্তীকালে যে বা যারা ছেলেটিকে রক্ষা করবার চেষ্টা করলো, তারা তৃণমূলের নেতা হতে পারেন, পুলিশের কর্মী হতে পারেন। আমি আপনাকে বলে দিই, লং শটে দেখা যাচ্ছে একজন পুলিশ দাঁড়িয়ে আছেন, তিনি কোনো অ্যাকশন নিচ্ছেন না। হ্যাঁ, দেখেছি তো আমরা, তিনি অ্যাকশন নিচ্ছেন না। পরবর্তীকালে যখন অনেকক্ষণ মার খাচ্ছে, তখন তৃণমূলের 2-1 জন যারা মঞ্চে ছিল, মনে হচ্ছে কেউ কেউ যেন সরানোর চেষ্টা করছে। আচ্ছা, এরপর পুলিশের থানাকে তালাবন্ধ করে ভেতরে ভয় আসছি, আমি সেখানেই আসছি, আমি যে তারাও হচ্ছে আক্রান্ত হলেন, এবং তৎপরবর্তীকালে তৃণমূলের এই বিক্ষুব্ধ বাহিনী তারা গিয়ে থানায় তালাবন্ধ করে রেখে থানায় পুলিশ ভয়ে কাঁপছে। আচ্ছা, এইবার এই নতুন জমানায় থানার পুলিশ ভয়ে কাঁপার শুরু কবে? জগদ্ধাত্রী পূজার বিসর্জনের অনুষ্ঠান থেকে। থানার পুলিশ কার্যত দলদাসে পরিণত হয়ে গেছে, এইটা পশ্চিমবাংলার মানুষ নিজের চোখে দেখতে পাচ্ছেন কবে থেকে? একটার পর একটা ঘটনা উদাহরণ হিসেবে বারবার এখানে এসডিপিও, আইসি, ওসি সহ 18 জন কালকে মার খেয়েছেন, তারা প্রহৃত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, ছবি দেখিয়েছে আমার। সেই কথাটাই অথচ আজকে নবান্নে দাঁড়িয়ে অনুজ শর্মা বলছেন যে আননোন, সব আননোন, ইনভেস্টিগেশন চলছে। মানে একমাত্র নোন হচ্ছে দেবাশিস,
দেবাশিস আচার্য, বাকি সব আন্ন। আরেকটা আছে দেবাশিস সঙ্গে 120 দিয়েছে কনস্পিরেসি। কনস্পিরেসি আরো 10 জন থাকবে তো, বা একজন থাকবে, তো লোক কোথায় অ্যারেস্ট করেছে? আচ্ছা, অনুজ শর্মা কি কম্পালসারি ওয়েটিং এ যেতে আগ্রহী? সে তো নয়। যদি না হয় তাহলে অনুজ শর্মা আননোন ছাড়া আর কি বলবেন? কম্পালসারি ওয়েটিং এ যেতে আগ্রহী হলে পরে আননোন ছাড়া অন্য কিছু বলতে হবে। এই পাটেই আসবো। আমি দর্শকদের দেখাবো স্বতঃস্ফূর্ত গণরোষের চেষ্টা কত ভয়ঙ্কর হতে পারে। আজকে শিলিগুড়ি শহর তার উদাহরণ দেখলো, দেখুন। যে ঘটনা ঘটেছে তারপরে তার প্রতিক্রিয়া যেটুকুনি হয়েছে সেটুকুনি কিছুই নয়। সব রকমের মানুষ চাল তাদের মনের প্রতিক্রিয়া হয়। চর মারার শাস্তি যদি গণপিটুনি হয়, তাহলে শাসক দলের কথা অনুযায়ী শিলিগুড়ির এই আগুনও মানুষের ক্ষোভের স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ। সোমবার সকালে শিলিগুড়ির ভক্তিনগরের লিম্বু বস্তি থেকে উদ্ধার হয় তৃণমূল কর্মী দীপঙ্কর রায়ের দেহ। পরিজনদের দাবি, মোহন কুমার রায় নামে স্থানীয় এক দুষ্কৃতীর বিরুদ্ধে সম্প্রতি থানায় মাদক পাচারের অভিযোগ দায়ের করেন দীপঙ্কর, কিন্তু অভিযোগ পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। আর এরপরই রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে দীপঙ্করকে খুন করে দুষ্কৃতীরা। নাম শোনা গেছে মন কুমার বলে, তাদের লিডার, সে এসেছিল, তাকে নিয়ে গেছে, নদীর পাড়ে গিয়ে মার্ডার করেছে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর আবার দাবি, অভিযুক্ত সিপিএম করেন। 3 জন ধরা পড়েছে। মন কুমার রায় হচ্ছে মেন, একে ধরতেই হবে। কুমার রায় হচ্ছে সিপিএম এর লোকাল কমিটি মেম্বার। এরপরই অভিযুক্তের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুলিশের সামনেই ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয় আরো বেশ কয়েকটি দোকানে। কিন্তু পুলিশ তো তদন্ত করছে, তাহলে আইন হাতে তুলে নেওয়া কেন? 2 জন এফআইআর নিমকে পুলিশ ধরেছে এবং 1 জন যা আছে অন্যকে ধরেছে, বাদ বাকি যা আছে তদন্ত চলছে। অভিযুক্ত অপরাধী না নির্দোষ তা বিচার করা আদালতের কাজ। তাহলে তৃণমূল সমর্থকদের কে অধিকার দিল অভিযুক্তের বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে শাস্তি দেওয়ার? কোন এখতিয়ারে তারা ভাঙচুর চালালো? কেন এই অসহিষ্ণুতা? কেন আইন হাতে তুলে নেওয়ার এই ক্রমবর্ধমান প্রবণতা? কিছু ঘটলেই যদি যে কেউ আইন হাতে তুলে নেন, তাহলে কি রাজ্য জুড়ে নৈরাজ্য আরো বাড়বে না? প্রশ্ন বিরোধীদের। সেই সঙ্গে অনেকেই সতর্ক বার্তার সুরে বলছেন, আগুন নিয়ে খেললে হাত পোড়ারও সম্ভাবনা থাকে। বিরোধীদের আরো দাবি, যদি সুব্রত মুখোপাধ্যায়ের মতো বর্ষিয়ান মন্ত্রী চরের পাল্টা গণপিটুনিকে সমর্থন করেন, তাহলে তো খুনের ঘটনায় তার দলের সমর্থকেরা আইন হাতে তুলে নেবেন, এটাই স্বাভাবিক। সেই সঙ্গে অশনি সংকেত। সনদ ঝা, এবিপি আনন্দ, শিলিগুড়ি। সুব্রতদা, তৃণমূল সমর্থকেরা বলছেন ক্রিমিনালদের বাড়ি জ্বালানো হয়েছে। আপনি আমায় বলুন যে ক্রিমিনাল ছাড়া বাড়ি জ্বালানো, এ সাধারণ মানুষ কোনোদিন এটা করতে পারেন? মানে আমি বলছি যে পুলিশ বিভাগ তাহলে তুলে দিলেই হয়, তৃণমূল ক্যাডার যারা আছেন তারা উর্দি পড়ে নিন। মানে আইন নেই, বিচার নেই, ক্রিমিনাল বলে বাড়ি জ্বালিয়ে দেবো? না, এটা যে ধরনের বক্তব্য সিনিয়র লিডার লাগছেন, কোনো মুখ্যমন্ত্রী সবাইকে প্রশ্ন করলে তাকে মিথ্যা মামলায় জড়ানো হচ্ছে, থেকে কোরপানকে ওইভাবে পেটানো, এটা আতঙ্কিত হওয়ার কারণ আছে। যে রুলিং পার্টি যদি এই ধরনের বেপরোয়া নৃশংসতা, এতদিন পরে এতগুলো অনুষ্ঠান করার পরে 4 জন সবে গ্রেফতার হয়েছে চাপে পড়ে, ক্রমাগত মিডিয়ার চাপ, 2টো মামলা ইত্যাদি কারণে। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। Kalyani's Nature Pure presents ঘণ্টাখানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। কিন্তু এই যদি বেপরোয়া মনোভাবটা এই দলের থাকে, এবং সুব্রত বাবুর মন্তব্যের আমি একটা খালি প্রতিক্রিয়া, যদি দেখেন না উনি, অন্য দেখেন রামকৃষ্ণ মিশন থেকে আসেননি, ভারতশ্রম থেকে আসেননি, এটা ঠিকই, বোম স্কুল থেকে, গান্ধীবাদী, বোম মারা স্কুল, গান্ধীবাদী ঘোষিতভাবে, ঘোষিতভাবে গান্ধীবাদী, ঘোষিতভাবে অহিংস। অহিংস কোনো মানুষের মুখে এই ধরনের যে কোনো প্রতিক্রিয়াটা কিছুই হয়নি, যেটুকু হয়েছে কিছু নয়, তার মানে যেটুকু বাকি ছিল মানে একমাত্র মেরে ফেলা, যেটা রাকেশ বলছিলেন, তাহলে সেটা হলেই ঠিক হতো, মানে সেটাও ঠিক হতো না, কুপিয়ে কুপিয়ে কেটে কেটে টুকরো টুকরো করলে বোধহয় ঠিক হতো। এই যাতে সাংঘাতিক মানসিকতা, সেখানে অভিযুক্তরা এই বাড়ি জ্বালিয়ে দেওয়া, এটা তার একটা আরেকটা সংস্করণ মাত্র। তো আমার দেখে অবাক লাগে, যেটা রাজীব, যাদের গাড়ি জ্বলছে তারা ক্রিমিনাল, যারা জ্বালালো তারা ক্রিমিনাল। রাজীব গান্ধী গার্ড অফ অনার নিচ্ছিলেন শ্রীলঙ্কায়, ঠিক আর্মির লোকে তাকে মারতে গেছে, সেখানে নিয়ম হতো আর্মি ডিসিপ্লিন ভাঙাতে, ফায়ারিং করলেও কিছু হতো না, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কেজরিওয়ালের কথা বলেছে, আপনাদের পেশা, আজকে বিহারে আপনাদের পেশায় ছিল যোগেন্দ্র যাদবের মতো মানুষকে
এই করা হয়েছে। চিদাম্বরমকে জুতো, ওবামাকে জুতো প্রেস কনফারেন্সে, তুমি ট্যাকেল করবে কি করে? এইটা হচ্ছে বিষয়। তুমি তাকে, ঠিক আছে পুলিশ দূরে আছে, আমি ধরেও নি, সে আসছে, আমি তন্ময়বাবু যুক্তি একমত, অভিষেক বাবু ওইদিকে, ও এতখানি কভার করছে স্টেট, তুমি ধরলেও তাকে কলাচ্ছে, তুমি হ্যান্ড ওভার করে দাও পুলিশকে, তুমি হ্যান্ড ওভার করে দাও, এবং সভাটা যেমন চালাতে হয় তুমি চালাও, তা করে বিভৎস পেটানোর যে টেন্ডেন্সি, প্রতিক্রিয়া একই সঙ্গে এইটা নিন্দা কেন হবে না? ওটা তো অবশ্যই চর মারার মানে নিন্দার ভাষা নেই, পাশাপাশি এই ঘটনাকে নিন্দা করবো না, গণপিটুনিকে। এবং আমার তো সবচেয়ে বলা কথা, পার্টি ভুল করেছে, ওখানে যারা পিটিয়েছে ভুল করেছে, তাদের করা উচিত ছিল না, তাদের আইনের হাতে তুলে দেওয়া উচিত ছিল। এই স্টেটমেন্ট পার্টির তরফে যারা শীর্ষস্থানীয় তাদের থেকে এই স্টেটমেন্টটা, এবং তা না করে এই ধরনের ইঙ্গিত দেওয়া ক্রমাগত এই বাড়বে কিন্তু, এবং এবং যে অপছন্দ হবে আপনারা যা বলছেন, যে পলিটিক্যালি অপোজিশনে থাকবে তাকে এলিমিনেট করে দাও, এই স্লোগানটা আস্তে 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 আস্তে, যেটা আমরা বহু ক্ষেত্রে মাওবাদীদের বিরুদ্ধে বলেছি যে তোমার অপোজিশন যদি গ্রামে থেকে মেরে দিচ্ছ ঠিক নয়। কলকাতা শহরে আপনি কোথায় থাকেন? কে আপনি কোন এলাকায়? আমি বেলেঘাটায়। বেলেঘাটায় থাকেন। এবার বেলেঘাটায় আপনার বাড়ি আক্রান্ত হবে, তখন বলা হবে যে এবিপি আনন্দে সুরত ভদ্র যেটা বলেছে সেটা যথেষ্ট সম্মান মানুষ দিতে পারেননি, তারা গণরোষ, স্বতঃস্ফূর্ত গণরোষ হয়েছে এবিপি আনন্দে, ওনার বক্তব্য শুনে ওনার বাড়ি আক্রান্ত হয়েছে। এটা কোন নেতা গণরোষের জন্য এক্স্যাক্টলি এই তথ্য অর্গানাইজ ভায়োলেন্সকে কেউ যদি গণরোষ বলে, পরবর্তীকালে ব্যাখ্যা দেয়, তারপরে বুঝতে হবে তার অপসন্ধি আছে। গণরোষ আমরা বুঝি। হ্যাঁ, আমি একবার দেবকুমার বাবুর কাছে, আপনি আমায় বলুন যে অনুজ শর্মা, তিনি আইজি ল অ্যান্ড অর্ডার, অত্যন্ত শার্প অফিসার, প্রেস কনফারেন্স করলেন 3 মিনিট 58 সেকেন্ড, আমরা হিসাব করে দেখেছি। আরএসএস এর নাম বললেন কবার? একবার। এবিভিপির নাম কতবার বললেন? 3 বার। তৃণমূল কংগ্রেসের নাম কতবার বললেন? কোনো অনুমানের কোনো জায়গাই নেই, আপনি বলতে পারবেন? কোনো অনুমান না করেই আপনি বলতে পারবেন 0 বার। একবারও তিনি তৃণমূল কংগ্রেসের নাম বলেননি। কেন সে কথা আসছে? অত্যন্ত ভালো কাজ করেছেন তিনি, যে এই দেবাশিস আচার্যের কুল গোত্র বংশ পরিচয় সমস্ত জেনে গেছেন, চমৎকার, এটাই তো উচিত। কিন্তু পাশাপাশি যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে মঞ্চের ওপর কারা গণপিটুনিটা চালালো, তখন বলছেন ইনভেস্টিগেশন ইজ স্টিল গোয়িং অন। মানে কি? মানে একবারও তৃণমূল কংগ্রেসের নাম বলা যাবে না? এই পুলিশের তদন্ত নিরপেক্ষ হবে? এই পুলিশের তদন্তে বিশ্বাস করতে হবে? শীত দ্বারা থাকলে তাহলে তো তিনি বলতে পারতেন যে ফুটেজে দেখা গেছে এই হচ্ছে তাদের নাম, এই পরিচয়। এই নাম এবং পরিচয় বের করা অনেক সহজতর দেবাশিস আচার্যের এবিভিপি এবং তার কুল পরিচয় বের করার থেকে। সেটা করছেন, এটা করছেন না, যেহেতু তৃণমূল হলেই এ রাজ্যে আননোন হয়ে যায়, কেস এগেইনস্ট আননোন। আই অপোজ, তৃণমূল হলেই আননোন হয় না। যদি এই ঘটনাটা দুর্ভাগ্যজনকভাবে অভিষেক ব্যানার্জির সাথে না হয়ে অখিলগিরি অধিকারীর সাথে হতো, তাহলে সব তৃণমূলের কথা। আমাকে আমি বলি প্ররোচনার জন্য আমাকে গ্রেফতার করা উচিত, যাদের প্ররোচনায় থানা ভাঙলো, গণপিটুনি করলো, তাদের ঠিকই। আপনি আপনার প্রশ্ন, আপনি পুলিশ মার খেলো, কিন্তু আমার তো এত প্রশ্নের জবাব তো একটু দিতে হবে। সুব্রত বাবুর এই যে আপনাদের ইয়েটা শুনলাম, কিন্তু একটা কথা উনি বলেছেন সেটুকু না হলে ভালো হতো, এটাও কিন্তু ওখানে বলেছেন। কিন্তু না না না, এক কথাটা লক্ষ্য করুন, আপনি লক্ষ্য করুন, শুধু সেটুকু না হলে ভালো হতো, এটাও কিন্তু বলেছেন, বেশি হলে ভালো হতো। কিন্তু আপনাকে একটা কথা বলি, আপনি আজকে হাসছেন, শিখ দাঙ্গার সময় কি হয়েছিল, কবে হয়েছিল? বড় গাছ উপড়ে পড়লে একটু কাঁপবে, তার জন্য প্রায় 4000 লোক, আর আজকে আপনি হাসছেন, দুঃখ লাগছে। সুব্রত সেটুকু না হলে সেটুকু না হলে ভালো হতো, এটাও কিন্তু বলবেন। সেটুকু না হলে ভালো হতো, এটাও কিন্তু ভালো হতো। সমালোচনা করবেন, একটু আলোচনাও করুন। সুব্রত দা আমাদের নেতা ছিলেন, নিশ্চয়ই সাপোর্ট করেছিলেন, ওইটাও বলুন। কিছু না হলে ভালো হতো, তাকে অসম্ভব সমালোচনা সরকার। নাম্বার 2 শিখ দাঙ্গাকে শিখ গণহত্যাকে সমর্থন করা সুব্রত বাবু করেছেন। উনি হাসছেন, উনি হাসছেন, ওনাকে আপনি বলছেন তো, আপনি সুব্রত বাবুর হয়ে যে ওকালতি করছেন, সুব্রত বাবু শিখ গণহত্যা থেকে কলঙ্কজনক ওয়ার্ড দিয়ে ঢাকা যায় না, ওই দুটো ওয়ার্ড দিয়ে ঢাকা যায় না। আমি ঠিক, আমি এবং দেবনারায়ণ বাবু আজও আমার খুব খারাপ লাগে, কংগ্রেসকে আজও সেই কষ্টটা দিতে হয়।
ভৎসনা সেটা শুনতে হবে। চেয়েছিলেন কবে? জগদীশ টাইটেলরকে কেন গ্রেফতার করা হয়নি? সুপ্রিম কোর্ট আজও ভৎসনা করে। কিন্তু এটাও বলেছেন সেটা আচ্ছা, আর না কি? হলে ভালো হতো। এটুকু একটু ভালো ভালো তুই সত্যি এই যে তমাল বাবু বলছেন থানার পুলিশ তন্ময় বাবু তন্ময় বাবু দলদাসে পরিণত 34 বছরে হয়নি, 3 বছরে জন্মের দলদাসে পরিণত হয় মারাত্মক ভাবে, কিচ্ছু হয়নি। না না ভালো হয়ে গেছে পুলিশ না। সুতরাং আমি পুলিশ কি করেছে সেটা নিয়ে আমার ছাপাইয়ের প্রশ্ন না, কিন্তু আপনারা ধোয়া তুলসীর পাতা 34 বছর করে ওনারা নন। একেবারে আপনি আমার বলুন যে 18 জন পুলিশ মার খেলে আইজি ল এন্ড অর্ডার নবান্নে দাঁড়িয়ে বলছেন যে কেস আগে না পুলিশের বক্তব্য ইনভেস্টিগেশন স্টিল গোইং। না না আমি পুলিশের এই অংশটার সাথে একমত। 34 বছরে না যা করেছে সেটা নিন্দনীয়। না অবশ্যই নিন্দনীয়। মমতা বন্দ্যোপাধ্যায়কে না না আমি তো বলছি আমাদের পেটানো আমাদের পিটিয়েছে রাস্তায় শুয়ে এখন দলদাস 3 বছরে হয়ে গেছে। আপনাদের পুলিশ সেই নিয়োজিত পুলিশ তারা খেয়ে মানুষ হয়েছে, এক কটা পুলিশ এখানে তৈরি হয়েছে, সেই পুলিশ 3 দিনে পাল্টে গেল। এখন এক্সপার্ট হয়ে গেছে, বলবেন না এখন এক্সপার্ট হয় না। 34 বছরের কম্পালসরি ওটির সঙ্গে দেখালাম ইঞ্জিনিয়ারিং এর ছাত্র দেবাশিস তার শিক্ষক, আপনি শিক্ষক উপাচার্য ছিলেন, কি মনে হচ্ছে মানে কোথায় যাচ্ছে? আমার যেটা মনে হচ্ছে প্রথমেই যেটা দেবনারায়ণ বাবু একটা জিনিস স্কিপ করে গেছেন, সেটা হলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি সামান্য কিছুদিন এসছেন, জগদ্ধাত্রী পুজোর দিনে বিসর্জনের সময় হঠাৎ করে শোনা গেল একটা গোলমাল, এবং গোলমালের উৎস কোথায় সেটা ঠিক জানা গেল না, কিন্তু যেটা জানা গেল সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী ভবানীপুরের থানার মধ্যে ঢুকে পড়েছেন এবং সেখান থেকে কয়েকজনকে ছাড়িয়ে নিয়ে এসছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রী তার যে পদাধিকার, সেই পদাধিকারের বশেই তো তিনি তখন মহাকরণে বসতেন, ওখান থেকে কাউকে না কাউকে পাঠিয়ে তার অভিপ্রেত লোকটিকে বের করে নিয়ে আসবার চেষ্টা করতে পারতেন। অর্থাৎ একেবারে কোনো রকম মুখোশ না রেখে সম্পূর্ণভাবে ল অ্যান্ড অর্ডার নিজের হাতে নিয়ে আনলফুল কাজ করবার চেষ্টা পশ্চিমবঙ্গ সরকার দীর্ঘদিন ধরে করছে, এবং এটা এত দুঃশাসনীয় অবস্থা হয়েছে যার কোনো সীমা পরিসীমা নেই। একটি ছেলে, কম বয়সী ছেলে, সে যা করেছে সেটাকে আমি সমর্থন করি না। সে গিয়ে চড় মেরেছে একজন রাজনৈতিক নেতাকে, রাজনৈতিক বক্তৃতার মাঝখানে হঠাৎ করে চড় মেরেছে। সে দৃশ্য দেখে আমার মনে হয়েছে এটা আপত্তিকর। সে কোনো না কোনো জায়গায় মমতা ব্যানার্জি যেদিন পার্লামেন্টের মধ্যে লালু প্রসাদ যাদবের দলের লোককে পিঠে চড় মেরেছিল, পিঠে মনে আছে? শুধু তাই নয়, আপনার মনে আছে নিশ্চয়ই নন্দীগ্রামের পথে যাওয়ার পথে ফিরে এসে এক হাতে কনস্টিটিউশন আর এক হাতে গিয়ে তিনি আমাদের রাজ্যের যে বিধান অ্যাসেম্বলি ভবন সেটাকে ভাঙতে উৎসাহ দিয়েছেন। এই ধরনের ঘটনা যারা ঘটায় তারা যখন মঞ্চে একটি ছেলেকে পায়, সেই ছেলেটি কিন্তু চড় মেরেছে, সেই চড়টাকে আমরা কিছুতেই সমর্থন করছি না। অন্য পক্ষে তাকে যেভাবে মারা হয়েছে এটাকে তো কোনোভাবেই সমর্থন করা যায় না। আর পুলিশ তারা যদি এই কজন যারা, ওরা তো সাধারণ কেউ নয়। আমি সুব্রত বাবু যেটা বলছেন এরা ভারত সেবাশ্রম সংঘ কিংবা রামকৃষ্ণ মিশনের কেউ নয়, সাধারণ লোক হতে পারে সাধারণ লোক, কিন্তু সাধারণ লোকের প্রতিনিধিরা মঞ্চে ছিলেন। মঞ্চে যারা ছিলেন তারা তৃণমূল কংগ্রেসের নেতৃস্থানীয়। তারা যখন হাতে তুলে নিচ্ছেন আইন, তখন পশ্চিমবঙ্গের অবস্থা দুঃশাসনীয়, পশ্চিমবঙ্গের অবস্থা অবর্ণনীয়, পশ্চিমবঙ্গের অবস্থা ব্যতিক্রমী, এবং পশ্চিমবঙ্গের এই অবস্থা বেশি দিন চলতে দেওয়া উচিত নয়। সমস্ত শ্রেণীর মানুষের এই ব্যাপারে আপত্তি জানানো উচিত, প্রতিবাদ জানানো। একেবারে আমি দ্রুত একবার দেখব ইতিহাসের পাতায় নেতা নেত্রীরা আক্রান্ত হচ্ছেন, এই ঘটনা কিন্তু খুব একটা বিরল নয়। সেরকমই কয়েকটি উদাহরণ কি হয়েছিল সেক্ষেত্রে প্রতিক্রিয়া। অরবিন্দ কেজরিওয়ালের কথা আমরা জানি, সম্প্রতি দিল্লিতে এই ঘটনার পর তিনি সোজা চলে গেছিলেন যে অটো চালক তাকে চড় মেরেছিল তার বাড়ি। নতুন প্রজন্মের প্রতিনিধি অভিষেক বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মানুষের একটা অংশ মনে করেন যে তার উজ্জ্বল রাজনৈতিক ভবিষ্যৎ আছে। এই ধরনের একটা উদাহরণ সৃষ্টি করলে সেটা কি তার ভাবমূর্তি এবং পশ্চিমবঙ্গের ভাবমূর্তির পক্ষে অনেকটা উজ্জ্বল এবং ইতিবাচক হতো না? দেখুন তো। প্রথমে চর, তার পাল্টা গণপিটুনি। একটি নক্কারজনক ঘটনার প্রতিবাদের ভাষা কি মধ্যযুগীয় বর্বরতা হতে পারে? রবিবার চণ্ডীপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘটনা নাগরিক সমাজে এই প্রশ্নই তুলে দিয়েছে। ভিন রাজ্যে সাম্প্রতিককালে একাধিকবার এই ছবি ধরা পড়েছে। অরবিন্দ কেজরিওয়াল থেকে রাহুল গান্ধী, কাউকে লক্ষ্য করে ছোড়া হয়েছে জুতো, তো সরাসরি চর মারা হয়েছে কাউকে। কিন্তু প্রতি ক্ষেত্রেই এই রাজনীতিকরা পরিচয় দিয়েছেন সহিষ্ণুতার। গত বছর এপ্রিলে দিল্লিতে ভোট প্রচারের সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে সপাটে চড় মারেন এক অটো চালক।
কিন্তু পরের দিন সোজা ওই অটো চালকের বাড়িতে চলে যান কেজরিওয়াল। শোনেন তার অভাব অভিযোগের কথা। চরের পাল্টা কেজরিওয়ালের এই আচরণ দেখে অটো চালকও নিজের ভুল স্বীকার করে নেন। অতি বড় কেজরিওয়াল বিরোধীও কুর্নিশ জানিয়েছিল এই গাঁধিগিরিকে। 2012 সালের জানুয়ারিতে দেহরাদুনের এক সভায় রাহুল গান্ধীকে লক্ষ্য করে জুতো ছোড়ে এক যুবক। জুতো লক্ষ্যভ্রষ্ট হলেও হামলাকারীকে তৎক্ষণাৎ ধরে ফেলেন নিরাপত্তা রক্ষীরা। কিন্তু মারধর তো দূরের কথা, রাহুল তৎক্ষণাৎ নির্দেশ দেন অভিযুক্ত যুবককে ছেড়ে দিতে। 2009 সালে দিল্লিতে কংগ্রেসের সদর দফতরে এক সাংবাদিক বৈঠকে তৎকালীন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমকে লক্ষ্য করে এক ব্যক্তি জুতো ছুঁড়েছিলেন। চিদম্বরম নিরাপত্তা রক্ষীদের বলেছিলেন তাকে ধীরে সুস্থে বাইরে নিয়ে যেতে। অভিযুক্তকে পরে ছেড়েও দেওয়া হয়েছিল। সেই সাংবাদিক বৈঠকেই ঘটনার পরপরই চিদম্বরম জানিয়েছিলেন তিনি অভিযুক্তকে ক্ষমা করে দিয়েছেন। সেখানেই ঘটনার ইতি টেনেছিলেন পি চিদম্বরম। কোনো কংগ্রেস কর্মী অভিযুক্তর ওপর ঝাঁপিয়ে পড়েননি, কিন্তু চণ্ডীপুরে যুব তৃণমূলের সভায় ধরা পড়ল অসহিষ্ণুতার চরম ছবি। মেরে কার্যত আধমরা করা হলো চরমারায় অভিযুক্ত যুবককে। অনেকেই বলছেন গণপিটুনির সময় বাধা দেওয়ার চেষ্টা না করে পরে ফেসবুকে অভিযুক্তকে ক্ষমা করে দেওয়া আর যাই হোক রাজধর্মের প্রমাণ হতে পারে না। রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের মতে চরমারা, গণপিটুনি, হেনস্থা এসবের জন্য আদতে দায়ী এখানকার রাজনীতি। কারণ বহু ক্ষেত্রেই এই ধরনের জিনিসকে প্রশ্রয় দেওয়া হয়। যেমনটা 2009 সালে হয়েছিল। সে সময় আয়লা বিধ্বস্ত এলাকা পরিদর্শনে গিয়ে তৃণমূল সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন তৎকালীন সিপিএম বিধায়ক গোপাল গায়েন। অভিযোগ প্রবীণ বিধায়কের গায়ে কাদা মাখিয়ে দিয়েছিলেন বিক্ষোভকারীরা। তখন কিন্তু এর প্রতিবাদের বদলে তৎকালীন অনেক বিরোধী আড়ালে আবডালে হেসেছিলেন, বলেছিলেন কি আর করা যাবে, মানুষের ক্ষোভ। কিন্তু সেদিন যদি তৎকালীন বিরোধীরাও এক সুরে প্রবীণ বিধায়ককে প্রকাশ্য লাঞ্ছনার প্রতিবাদ নিন্দা করতেন, তাহলে আজ এই ধরনের ঘটনা ঘটানোর সাহস হয়তো কেউ দেখাতেন না বলেই মত পর্যবেক্ষকদের একাংশের। এবিপি আনন্দ। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমাদের সময় এখানেই শেষ। শেষে আবার বলবো, নিঃসন্দেহে নক্কারজনক, নিন্দাযোগ্য ঘটনা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যেটা হয়েছে, কিন্তু গণপিটুনিকে এবং পুলিশের থানা ভাঙচুর, পুলিশ কর্মীদের আক্রান্ত রক্তাক্ত করার ঘটনাকে যেন একই সুরে আমরা সমালোচনা করতে পারি। আজ যারা বলছেন যে সর্বদল মিলে কেন নিন্দা করা হচ্ছে না, আমি একবার স্মরণ করিয়ে দেব, গোপাল গাইনের সময় কিন্তু এই সর্বদলীয় শুভবুদ্ধি দেখা যায়নি। এটাই বোধহয় পশ্চিমবঙ্গের সব থেকে বড় দুর্ভাগ্য। আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে দ্রুত আমার এই পর্বের বক্তারা কে কি বললেন এক নজরে দেখব। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামীকাল ঠিক রাত 8টায়। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। Kalyani's Nature Pure presents ঘন্টা খানেক সঙ্গে সুমন, powered by high-tech smartphones, শুধুমাত্র এবিপি আনন্দে। নিবেদন করছে নেচার পিওর রিফাইন্ড রাইস ব্র্যান্ড অয়েল, আপনার হার্টের সত্যিকারের বন্ধু। পাওয়ার্ড বাই হাইটেক স্মার্টফোনস, বি অ্যামেজিংলি স্মার্ট। সহযোগী নিবেদক বিবেকানন্দ হসপিটাল, দুর্গাপুর, a super specialty hospital with trauma care and heart institute, প্রিয় গোপাল বিশু, MG রোড, বড় বাজার, ট্রায়াঙ্গুলার, DPS নর্থ কলকাতা। Admissions opening for pre-nursery to class 8। প্রান্তে পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার ব্রহ্মাস্ত্র, শালিমার শেফ গুঁড়ো মশলা এবং দ্য সুমিস, ইউ ক্যান, আই ক্যান, উই অল ক্যান।